ওকে, তো আজকে আমরা আসলে এনট্রপি পড়বো। তো এনট্রপি এর নামটা নিশ্চয়ই শুনছো, তাই না? এনট্রপি জি হচ্ছে স্যার। একটা গ্রিক ওয়ার্ড। এটা মানে হচ্ছে পরিবর্তন বা চেঞ্জ। তো এটা আসলে কিসের পরিবর্তন? ইট ইজ আ মেজার অফ ডিসঅর্ডার অফ র্যান্ডমনেস অফ এ মলিকুলার মোশন অফ দ্য সিস্টেম। কোন একটা সিস্টেমে মলিকুলার মোশনের মধ্যে ডিসঅর্ডারনেস তৈরি হয় বা র্যান্ডমনেস তৈরি হয়, এই জিনিসটাকেই আসলে এনট্রপি দ্বারা মেজার করা হয়, বা এই জিনিসটা আসলে এনট্রপি। অনেক সময় বলা হয় যে এনট্রপি মানে হচ্ছে কেওয়াস বা বিশৃঙ্খলা, এই জন্য অ্যাকচুয়ালি বলা হয়। তো এই জিনিসটাকে সহজভাবে বোঝানোর জন্য তোমাদেরকে যদি আমি বলি, ধরো তোমরা হচ্ছে সবাই মিলে কোথাও ঘুরতে গেছো, কোন একটা সি বিচে ঘুরতে গেছো। তো সেখানে কেউ একজন একটা বালি দিয়ে একটা ঘর তৈরি করলো। তো বালি ঘর তৈরি করলো। তো তুমি ঘরটা তৈরি করার পরে 10 থেকে 15 মিনিট পরে মানে সমুদ্রের বিচে একটা বালি ঘর তৈরি করছো। তো তুমি যদি সেই ঘর তৈরি করার পরে 15 মিনিট পর আবার সেখানে এসে ব্যাক করো, তোমার বালি ঘরটা কি আগের মতো থাকবে? না স্যার। হ্যাঁ, একটু পরিবর্তন হবে। ধরো কেউ ভাঙে নাই, তারপরেও জিনিসটা কিন্তু আগের মতো থাকবে না। সেখানে কি হবে? যে তুমি যে শেপ তৈরি করছিলে সেই শেপটা পরিবর্তন হবে। কিছু বালি হয়তো সেখানে উড়া এসে আরো জমা হয়েছে, বা কিছু বাতাসে কিছু বালি এক পাশ থেকে চলে গেছে। তো এরকম একটা অবস্থা তৈরি হবে। তো এই ধরনের র্যান্ডমনেস মানে তুমি যে একটা সুন্দর শেপ তৈরি করছিলা সেই শেপের মধ্যে এক ধরনের ডিসঅর্ডার তৈরি হয়েছে বা এক ধরনের র্যান্ডমনেস তৈরি হয়েছে। তো কোন একটা সিস্টেমে যদি এরকম কিছু হয় তাহলে আমরা বলি যে সেই সিস্টেমের এনট্রপি বৃদ্ধি পাইছে। তো এনট্রপি হচ্ছে একটা রিয়াল ফিজিক্যাল থার্মাল কোয়ান্টিটি একটা সিস্টেমে, যেটা হচ্ছে একটা সিস্টেমে কনস্ট্যান্ট থাকে। কতক্ষণ পর্যন্ত কনস্ট্যান্ট থাকে? যতক্ষণ পর্যন্ত না ওই সিস্টেমে কোনো হিট প্রবেশ করে বা ওই সিস্টেম থেকে কোনো হিট বাইরে যায়। দ্যাটস মিনস অ্যাডিয়াবেটিক প্রসেসে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে প্যারামিটারটা কনস্ট্যান্ট থাকে সেই প্যারামিটারটাকে বলা হয় এনট্রপি। ঠিক আছে? আচ্ছা, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বা অ্যাডিয়াবেটিক প্রসেসে যে কোয়ান্টিটিটা কনস্ট্যান্ট থাকে সেই কোয়ান্টিটিটাকে বলা হয় কি, বা যে প্যারামিটারটা কনস্ট্যান্ট থাকে সেই প্যারামিটারটাকে বলা হয় এনট্রপি। দ্যাট মিনস একটা সিস্টেমে যতক্ষণ পর্যন্ত না কোনো হিট প্রবেশ করবে এবং বা ওই সিস্টেম থেকে হিট বের হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ওই সিস্টেমের এনট্রপিটা কনস্ট্যান্ট থাকে। এনট্রপি সম্পর্কে আরেকটা কথা বলা হয় যে এনট্রপি হচ্ছে দেখবা এরকম বলে যে, তোমরা মনে হয় পড়ছিলা ইন্টারমিডিয়েটে থাকতে, যে কোনো একটা সিস্টেমের শক্তি রূপান্তরে অক্ষমতাকে এনট্রপি বলে, এরকম একটা কথা পড়ছিল না? জি স্যার। তো এই কথাটার মানে কি জানো? আচ্ছা ধরো যে শক্তির এক রূপ থেকে আরেক রূপ যায় না আর কি। আচ্ছা ধরো তোমার কাছে তুমি একটা যন্ত্র তৈরি করছো। সেই যন্ত্রটা এখন পৃথিবীর যে তাপমাত্রা নর্মাল কত? ধরে নাও যে এখন পৃথিবীতে টেম্পারেচার হচ্ছে সর্বোচ্চ কত হয়, 35 হয়। আচ্ছা, তো 35 হয়, এদিকে বাংলাদেশের তাপমাত্রা সর্বনিম্ন নামলে ঢাকাতে কত হয়, 20 বা 18। ঠিক আছে, এরকম। বাট হ্যাঁ, এরকমই থাকে। তো তুমি তো যে ডিভাইসটা তৈরি করবা সে হচ্ছে সেটা টেম্পারেচার যেন এই ডিভাইসে মানে ওই ডিভাইসটা যেন এই টেম্পারেচারে কাজ করে সেভাবে তুমি তৈরি করবা। আচ্ছা, যেহেতু তোমার হচ্ছে থার্মাল একটা ডিভাইস বা থার্মাল ইঞ্জিন। এখন যদি এরকম হয় যে পৃথিবীর তাপমাত্রা বাইরে 45 হয়ে গেল, আর তোমার এই যে শীতকালেও হচ্ছে সর্বোচ্চ 25-26, এর নিচে আর নামে না, তখন মানে আগে তোমার ওই যন্ত্রটা কাজ করতে হচ্ছে সেই 18 থেকে ধরো 100 পর্যন্ত, 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তো কিছুদিন পরে যখন পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাবে তখন তোমার ওই যন্ত্র কাজ করবে কত? হয়তো 30 থেকে উপর পর্যন্ত কাজ করবে। এই যে 30-এর নিচে যে কাজ করার ক্ষমতা হারায় ফেললো না ওই ডিভাইসটা,
এটা কার জন্য হচ্ছে? এটা হচ্ছে যে পৃথিবীর এনট্রপি বৃদ্ধি পাইছে যার কারণে তোমার সিস্টেমে কাজ করার ক্ষমতা হারায় ফেললো, মানে ও তোমার ওই সিস্টেমটা আর কাজ করতে পারতেছে না। তো এই জন্য অনেক সময় বলা হয় যে কোন একটা সিস্টেমে শক্তি রূপান্তরের ক্ষমতা, ওইটাকেও এনট্রপি বলা হয়। ঠিক আছে? So entropy tells us about the direction of heat flow and helps in determining the thermodynamic condition. এনট্রপি আমাদেরকে হিট ফ্লোটা কেমন, কোন দিক ডিরেকশনে হবে সেটা সম্পর্কে আইডিয়া দেয় এবং একটা সিস্টেমে থার্মোডাইনামিক কন্ডিশন ডিটারমাইন করতে হেল্প করে। আমরা এর আগে জানতাম যে কোন একটা সিস্টেমে প্রেসার আছে, ভলিউম আছে, টেম্পারেচার আছে। এখন আজকে থেকে নতুন আরেকটা টার্ম আমাদের জানতে হবে যে ওই সিস্টেমে এনট্রপি কেমন। এনট্রপি অফ এ সিস্টেম ইনক্রিজেস, একটা সিস্টেমের এনট্রপি তখন ইনক্রিজ করবে যখন হিট ফ্লোজ ফ্রম দ্য সিস্টেম অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড, মানে যখন কনস্ট্যান্ট টেম্পারেচারে কোন একটা সিস্টেমে কি হবে, হিট ফ্লো হবে, তখন ওই সিস্টেমে এনট্রপি বৃদ্ধি পাবে। আবার একই কথা, যে কনস্ট্যান্ট টেম্পারেচারে কোন একটা সিস্টেম থেকে হিট বের হয়ে যায় তখন ওই সিস্টেমে এনট্রপি ডিক্রিজ হবে। সো তার মানে আমরা আসলে অ্যাকচুয়ালি কি ব্যাপার, ঘটনাটা কি, যে এনট্রপি হচ্ছে কোন একটা সিস্টেমে কি পরিমাণ হিট অ্যাবজর্ব হচ্ছে বা কি পরিমাণ হিট রিজেক্ট হচ্ছে, তার যে পরিবর্তন টেম্পারেচারের সাথে, তার যে পরিবর্তন, সেটাই আসলে ওই সিস্টেমের এনট্রপি। এনট্রপিকে ডিএস দ্বারা প্রকাশ করা হয়। এনট্রপি তো সবসময় মানে পরিবর্তনের একটা ব্যাপার, যে আগে এনট্রপি কত ছিল, পরে এনট্রপি কত হলো, দ্যাট মিন্স এটা সবসময় পরিবর্তনের ব্যাপার। তো এই জন্য চেঞ্জ ইন এনট্রপিকে ডিএস দ্বারা প্রকাশ করা হয়। ডিএস সমান সমান ডিকিউ বাই টি, যেখানে ডিকিউ মানে হচ্ছে কতটুকু তাপের পরিবর্তন হয়েছে, কতটুকু তাপ অ্যাবজর্ব হয়েছে বা কতটুকু তাপ রিজেক্ট হয়েছে, আর সেটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায়। এই জন্য নিচে হচ্ছে একটা টি। তাহলে ফাইনালি আমরা আসলে এইটা বলতে পারি, কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোন একটা সিস্টেমে কি পরিমাণ তাপ শোষণ হচ্ছে বা কি পরিমাণ তাপ বর্জন হচ্ছে, সেটাকেই বলা হয় এনট্রপি বা এনট্রপির পরিবর্তন। এনট্রপি ইজ মেজার্ড বাই দ্য রেট অফ চেঞ্জ অফ হিট absorbed or heat rejected with respect to the temperature of the system. ওই সিস্টেমের টেম্পারেচারে বা কোন একটা ওই সিস্টেমের একটা নির্দিষ্ট টেম্পারেচারে ওই সিস্টেমের মধ্যে কি পরিমাণ হিট প্রবেশ করলো বা কি পরিমাণ হিট বের হয়ে গেল, যে কোনো একটা, সেটার যে পরিবর্তন, সেই পরিবর্তনটাকেই আসলে বলা হয় এনট্রপি। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এনট্রপির সিগনিফিকেন্স গুলো কি কি একটু আগে আমরা পড়তেছিলাম, যে এনট্রপি হচ্ছে ইজ আ ফিজিক্যাল কোয়ান্টিটি, it's equal to the ratio of heat absorbed or heat rejected to the temperature. It indicates the direction of heat flow. It helps us to determine the thermodynamic state of an object, like temperature, pressure, volume, internal energy, magnetic behavior. It expresses the state of a body. মানে আগে আমরা টেম্পারেচারকে একটা স্টেট বলতাম, প্রেশারকে একটা স্টেট বলতাম, ভলিউমকে বলতাম, ইন্টারনাল এনার্জি, ম্যাগনেটিক বিহেভিয়ারকে আমরা একটা সিস্টেমের বা একটা অবজেক্টের বিভিন্ন অবজেক্টের একটা স্টেট বলতাম বা একটা প্রপার্টি বলতাম। এখন এনট্রপি হচ্ছে আরেকটা স্টেট বা প্রপার্টি। The orderliness of an object decreases with the increase of entropy. একটা সিস্টেমের এনট্রপি যত বৃদ্ধি পারবে, ওই সিস্টেমের অর্ডারলাইননেস তত বেশি ডিক্রিজ হবে, মানে একটা সিস্টেম তত বেশি অগোছালো হয়ে যাবে। এনট্রপি বৃদ্ধি পাওয়া মানে কি, ওই সিস্টেমটা তত বেশি অগোছালো হয়ে যাবে। ধরো ফিজিক্যালি ক্লাস যখন হয়, তখন যখন একটা কোনো স্টুডেন্ট থাকে না, তখন মানে যখন কোনো টিচার থাকে না ক্লাসে, তখন স্টুডেন্টরা কি করে, যে যার মতো যেদিকে ইচ্ছা বসে থাকে, শুয়ে থাকে, গল্প করে। যখন একটা টিচার চলে আসে তখন কি হয়, তাদের মধ্যে একটা মানে একটা অর্ডার চলে আসে, সবাই দেখা যায় যে নিজ নিজ জায়গায় বসে। তারপরে তুমি চিন্তা করো যে নর্মাল একটা টিচার আসলে এই অবস্থা, এরপরে যদি ওই ডিপার্টমেন্টের চেয়ারম্যান আসে, তখন পোলাপান কি করবে, আর একটু মানে হয়ে বসবে, শান্ত হয়ে বসবে। দেখা যাবে যে টেবিল মানে যে বেঞ্চে বসছে সেই বেঞ্চটা একটু ময়লা টয়লা থাকলে একটু পরিষ্কার করার চেষ্টা করবে, স্যার এসে দেখতে বকা দিবে। ঠিক আছে, দ্যাট মিনস এইরকম আর কি।
এনট্রপি ইনক্রিজ হচ্ছে, আর যদি হয় যে টিচার আস্তে আস্তে চলে যাচ্ছে, মানে টিচার নাই, কেউ নাই, তখন কি হবে? ওই শৃঙ্খলা যে জিনিসটা আছে সেটা আস্তে আস্তে নাই হয়ে যাইতে থাকবে। আচ্ছা, লাইট টেম্পারেচার এন্ড প্রেসার, টেম্পারেচারকে কিন্তু ফিল করা যায়, প্রেসারকেও ফিল করা যায়, কিন্তু এনট্রপিকে আবার ফিল করা যায় না। ওকে, আচ্ছা। তো এরপরে আমরা আসলে থার্মোডাইনামিক্সের থার্ড ল পড়বো। আসলে থার্মোডাইনামিক্সের থার্ড লতেই আসলে এনট্রপি সম্পর্কে কথা আছে বলেই আমরা এনট্রপি পড়লাম। তো থার্মোডাইনামিক্সের যে তৃতীয় সূত্র, সেখানে কি বলা হচ্ছে, দ্য এনট্রপি অফ এ সিস্টেম অ্যাপ্রোচেস আ কনস্ট্যান্ট ভ্যালু অ্যাজ দ্য টেম্পারেচার অ্যাপ্রোচেস জিরো। একটা সিস্টেমের এনট্রপি একটা কনস্ট্যান্ট ভ্যালু হতে থাকবে যখন কি হবে, যে ওই সিস্টেমের টেম্পারেচারটা জিরোর দিকে যাচ্ছে। তো টিপিক্যালি অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে দেখা যায় যে কোন একটা সিস্টেমের এনট্রপি আসলে জিরোই হয়ে যায়, জিরো হয়ে কনস্ট্যান্ট হয়ে যায়। দ্যাট মিনস জাস্ট এনট্রপি অফ এ সিস্টেম অ্যাপ্রোচেস আ কনস্ট্যান্ট ভ্যালু অ্যাজ দ্য টেম্পারেচার অ্যাপ্রোচেস জিরো। মানে কোন একটা সিস্টেমের টেম্পারেচার তুমি যদি আস্তে আস্তে কমাইতে থাকো, তাহলে একটা পর্যায়ে গিয়ে কি হবে, এনট্রপিটা কনস্ট্যান্ট হয়ে যাবে। এবং তুমি যদি টেম্পারেচার কমায় জিরোর দিকে চলে যাও, তাহলে দেখবা যে অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে চলে যাও, তাহলে দেখবা যে ওই সিস্টেমের এনট্রপিটা জিরো হয়ে গেছে। আচ্ছা, তারপরে স্পেসিফিক্যালি দ্য এনট্রপি অফ এ পিওর ক্রিস্টালাইন সাবস্টেন্স অ্যাট অ্যাবসলিউট জিরো টেম্পারেচার ইজ জিরো। ক্রিস্টালাইন সাবস্টেন্সের ক্ষেত্রে অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে এনট্রপি হয় জিরো। এখন এখান থেকে একটা টার্ম আমরা বললাম, সেটা হচ্ছে অ্যাবসলিউট জিরো। মানে কি? মানে জিরো মানে তো আমরা বুঝি জিরো, অ্যাবসলিউট জিরো আবার জিনিসটা কি বলতো? মানে অ্যাবসলিউট জিরো শব্দটার নাম শুনছো না? জি স্যার, শুনছি। পরম শূন্য তাপমাত্রা। আচ্ছা, তো অ্যাবসলিউট জিরো জিনিসটা কি, যে সেটা হচ্ছে কেলভিন টেম্পারেচার স্কেলের সর্বনিম্ন যে পয়েন্ট, সেটাকে বলা হয় অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। এবং সেই পয়েন্টটা কত? 0 ডিগ্রি কেলভিন। সেটাকে যদি তুমি সেলসিয়াসে যাও, তাহলে কত হবে? -273.15 ডিগ্রি সেলসিয়াস। বা ফারেনহাইটে যদি যাও, তাহলে সেটা হয় -459.7 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, তো এটা হচ্ছে এমন তাপমাত্রা, যে তাপমাত্রায় আহ মানে কোন একটা সিস্টেমে যে অ্যাটম গুলো আছে, সেই অ্যাটম গুলো কোনো ধরনের থার্মাল এনার্জি থাকে না, তারা কমপ্লিটলি রেস্ট অবস্থায় চলে যায়। তো সেই টেম্পারেচারকে বলা হয় অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। এবং এটা অ্যাকচুয়ালি পৃথিবীতে পসিবল সর্বনিম্ন তাপমাত্রা, এর নিচে পৃথিবীতে কোনো তাপমাত্রা হওয়া পসিবল না। সো এন্ড অ্যাবসলিউট জিরো টেম্পারেচার হচ্ছে কেলভিন স্কেলের সর্বনিম্ন তাপমাত্রা, যেটা পৃথিবীতে পসিবল সর্বনিম্ন তাপমাত্রা। এর চাইতে কম তাপমাত্রা পৃথিবীতে হওয়া পসিবল না। এবং এই তাপমাত্রায় পৌঁছাইলে কোন একটা সিস্টেমের যত অ্যাটম আছে, সব অ্যাটম তাদের সকল এনার্জি হারিয়ে ফেলে, তারা কমপ্লিটলি রেস্ট অবস্থায় চলে আসে। তো এই জন্য এই তাপমাত্রাকে বলা হয় অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। এবং আমি যে বললাম যে কি হবে, মানে এই অবস্থায় গেলে কি হয়, মানে পৃথিবীতে পসিবল সর্বনিম্ন তাপমাত্রা, সেই জিনিসটা আসলে কিভাবে, সেই জিনিসটা যদি একটু দেখো। আমরা বয়েল চার্লসের সূত্র পড়ছিলাম, মনে আছে? জি স্যার। চার্লসের সূত্র কি ছিল? V is equal to, চাপ সমান থাকে স্যার। হ্যাঁ, V is equal to V naught জিনিসটা ছিল এরকম, তাই না? V is equal to V naught plus
এরকম ছিল না যে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ভি হচ্ছে ভি নট, এরপরে যত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাবে, এরপরে যত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাবে তার সাথে কি হয়, ভি নটের সাথে 1/273 এই জিনিসটা ভি নটের 1/273 যোগ হয়, তাই না? এরকম ছিল 1/273, এটা হচ্ছে তোমার 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য। 2 ডিগ্রি সেলসিয়াসের জন্য এখানে 2 হবে, 3 ডিগ্রি সেলসিয়াসের জন্য 3 হবে, 4 ডিগ্রি সেলসিয়াসের জন্য এখানে 4 হবে। তাহলে মানে এটাকে ইয়ে লেখা যায়, জেনারেল ভাবে লেখা যায় কি, v is equal to v naught plus v naught by 273t, বা এটাকে যদি আমি কমন নেই v naught কে, তখন হবে এরকম vt সমান সমান v naught 1 plus t by 273। ওকে, এটা ছিল। তো এখন অ্যাবসলিউট জিরো টেম্পারেচার আমরা কত পাইলাম, টি বাই টি সমান সমান -273। তাই -273 এর মান যদি এখানে বসাই তাহলে এই বিটির মান কত হয়, কত হবে বলো? 2b0 হইব। বিটির মান হয়ে যাবে 0, তাই না? তার মানে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গেলে কোনো কিছু ভলিউম হয়ে যায় 0। আর যদি এর চাইতে বেশি হয় তখন কি হবে, -274 যদি হয় তখন ভলিউম হবে ঋণাত্মক। তো কোনো কিছুর ভলিউম ঋণাত্মক হওয়া পসিবল? হওয়া পসিবল না। ঠিক আছে, তো এই জন্য বলা হয় যে এটা হচ্ছে পৃথিবীতে পসিবল সর্বনিম্ন তাপমাত্রা। এখন একটা কথা হচ্ছে যে এটা তো গেল যে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার কি, এখন কথা হচ্ছে পৃথিবীতে অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে পৌঁছানো পসিবল কিনা, এটাও তো একটা কথা, যে পৃথিবীতে আমরা অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে পৌঁছাইতে পারবো কিনা। আচ্ছা, এটা নিয়ে যদি চিন্তা করো, ধরো পৃথিবীতে আসলে কি হয়, যে আমরা সবসময় জানি একটা মানে হট একটা বডি থেকে সবসময় তাপমাত্রা কোল্ড একটা বডির দিকে ট্রান্সফার হয়, হট বডি থেকে সবসময় কোল্ড বডির দিকে টেম্পারেচার ট্রান্সফার হয়। এখন ধরো কেমন আছে যে পৃথিবীতে একটা বস্তু আছে, যে বস্তুটার তাপমাত্রা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, বললাম এই যে এই বস্তুটার তাপমাত্রা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। এখন এই বস্তুর আশেপাশে যত বস্তু থাকবে তাদের তাপমাত্রা কি, এটার চাইতে বেশি, তাই না? তাই তো, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার বেশি। এখন আমরা জানি কি যে উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে তাপ ট্রান্সফার হয়। তাহলে পৃথিবীর সব বস্তু থেকে কি হবে, এখানে তাপ যাবে না? মানে পৃথিবীর সব জায়গা থেকে এখানে চাপ যাবে। তাহলে এর পক্ষে কি 1 সেকেন্ড ওই টেম্পারেচারে স্টে করা পসিবল হবে? একটা ব্যালেন্সে চলে আসবে এটা। জিরো টেম্পারেচারে আসলে পৌঁছানো পসিবল হয় না, ঠিক আছে? বা অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে কোনো একটা বস্তু থাকতে পারে না খুব বেশিক্ষণ। আচ্ছা, সো এই জন্য বলা হয় যে ইট ইজ নট পসিবল টু রিচ অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। So in actuality, no object or system can have a temperature of 0 Kelvin because of the second law of thermodynamics. কেন পারে না, যে সবসময় আমরা জানি যে হট বস্তু থেকে কোল্ড বস্তুর দিকে তাপের ট্রান্সফার হয়। সো অ্যাবসলিউট জিরো টেম্পারেচার যদি হয় তাহলে আশেপাশে যত নিয়ার বাই সিস্টেম আছে সবাই কি করবে, ওরে তাপে ট্রান্সফার করবে। সো এটা জাস্ট একটা ম্যাথমেটিক্যাল লিমিট, এই মানে এই অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে আসলে পৌঁছানো পসিবল হবে না। তবে পৃথিবীতে কিছু কিছু সিস্টেমে কাছাকাছি যাওয়া পসিবল হয়েছে, যেমন
ক্রায়োকুলার ডাইলেশন, রেফ্রিজারেটর, নিউক্লিয়ার অ্যাডিয়াবেটিক ডিম্যাগনেটাইজেশন, এইসব সিস্টেমে বা লেজার কুলিং এইসব সিস্টেমের মাধ্যমে ওই অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে কাছাকাছি যাওয়া পসিবল হয়েছে, বাট পুরোপুরি অ্যাবসলিউট জিরো টেম্পারেচার পাওয়া যাওয়া পসিবল হয় নাই। যেমন -273, তো ওইখানে হয়তো মাইনাস এরকম যাওয়া যায়, -267 বা -266 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানো যায়, বাট এর বেশি আর পৌঁছানো পসিবল হয় না। ঠিক আছে, ওকে। আচ্ছা, তোমাদের এই পর্যন্ত কোনো কনফিউশন না থাকলে আমি সামনের দিকে যাব। জি স্যার। ওকে, এখন আমরা একটা দুইটা টার্ম পড়বো, দুইটা টার্ম একই রকম, একটা বুঝলে দুইটাই বোঝা যাবে। সেটা হচ্ছে মোলার স্পেসিফিক হিট। মোলার স্পেসিফিক হিট মানে কি? তোমরা পড়ছিলে এটা, বলো তো কি এটা স্পেসিফিক? স্যার কোন নির্দিষ্ট কোন না স্যার? বাংলা পড়ো, বাংলা করলেও তো হয়। মোলার মানে কি? আপেক্ষিক তাপ, মনে আছে? জি স্যার। আচ্ছা, তো মোলার স্পেসিফিক হিট জিনিসটা কি? যে ধরো তোমার কাছে 1 মোল পরিমাণ কোনো গ্যাস আছে, ঠিক আছে? 1 মোল মানে কি? 1 মোল মানে, জি স্যার। 1 মোল মানে হচ্ছে যে ধরো যদি কার্বন হয়, কার্বনের কত, পারমাণবিক সংখ্যা কত? 6 স্যার। 6 পারমাণবিক ভর কত? 12 12। তাহলে 12 গ্রাম যদি কোনো গ্যাস থাকে তাহলে সেটাকে বলা হবে 1 মোল পরিমাণ গ্যাস, ঠিক আছে? একইভাবে অন্য মোলের জন্য, অন্য গ্যাসের জন্য অন্য পরিমাণ হবে আর কি। তো ওইরকম 1 মোল পরিমাণ কোনো গ্যাস তোমার কাছে আছে, এর তাপমাত্রা তুমি হচ্ছে 1 কেলভিন বৃদ্ধি করতে চাইলাম। তো তাপমাত্রা বৃদ্ধি করতে কি লাগবে? তাপ লাগবে। তো এই কথা হচ্ছে এটাই, যে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা যদি তুমি 1 কেলভিন বৃদ্ধি করতে চাও, তাহলে তোমার যে পরিমাণ তাপ প্রয়োজন হবে সেটাই হচ্ছে মোলার স্পেসিফিক হিট, ঠিক আছে? তো 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা যদি তুমি 1 কেলভিন বৃদ্ধি করতে চাও, তাহলে তোমার যে পরিমাণ তাপের প্রয়োজন হবে সেটাই হচ্ছে মোলার স্পেসিফিক হিট। যদি এই সিস্টেমের সময়, মানে এই কাজটার সময় যদি তোমার থাকে কোন একটা সিস্টেমের ভলিউম কনস্ট্যান্ট থাকে, তাহলে সেটাকে বলা হয় মোলার স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম। আর যদি এমন হয় যে এই কাজটা করার সময় কোন একটা সিস্টেমের প্রেসার কনস্ট্যান্ট থাকে, তাহলে সেটাকে বলা হয় যে মোলার স্পেসিফিক হিট অফ এ গ্যাস এট কনস্ট্যান্ট প্রেসার। যখন ভলিউম কনস্ট্যান্ট থাকবে তখন সিভি দ্বারা প্রকাশ করা হয়, আর যখন প্রেসার কনস্ট্যান্ট থাকবে তখন সিপি দ্বারা প্রকাশ করা হয়। দুইটার ক্ষেত্রে একক হচ্ছে জুল পার মোল পার কেলভিন। তো আমি আবার বলি একবার, যে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা যদি আমরা 1 কেলভিন পরিমাণ বৃদ্ধি করতে চাই, তাহলে আমার যে পরিমাণ তাপের প্রয়োজন হবে সেটাই হচ্ছে মোলার স্পেসিফিক হিট। যদি প্রেসার কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা বলি যে মোলার স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার ওই সিস্টেমে। আর যদি ওই সিস্টেমের ভলিউম কনস্ট্যান্ট থাকে তাহলে বলি মোলার স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম। প্রেসার কনস্ট্যান্ট থাকলে তখন আমরা বলি সিপি, আর ভলিউম কনস্ট্যান্ট থাকলে তখন আমরা বলি সিভি। ঠিক আছে? জি স্যার। তো এখন আমরা একটু দেখব যে কোন একটা সিস্টেমের এনট্রপির পরিবর্তনটা আসলে কিভাবে হয়, বা চেঞ্জ ইন এনট্রপি, এন মোল পরিমাণ গ্যাসের যে এনট্রপির পরিবর্তন সেটা আসলে কিভাবে বের করা যেতে পারে। তো এই কোশ্চেনটা দেখার আগে তো আমাদের একটা কি করতে হবে, দাঁড়াও।
তোমাদের সব কোর্সে রেজাল্ট দিয়ে দিছে? আর একটা দিছে, তাছাড়া আবার একটা নোটিশ দিছে কি জানি আপনার কি করার জন্য, যারা 15 মার্কের নিচে পায় প্রি রেজিস্ট্রেশন। প্রি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন অন্য জিনিস। আচ্ছা, তোমাদের নিয়ে মেন্টররা বসে, বুঝাইবেন স্যার? জি স্যার, বসে মাঝে মধ্যে। ঠিক আছে? তো একবার পড়ছে না। মেন্টরদের কাছ থেকে কিন্তু এই সব জিনিস তোমাদের জেনে নিতে হবে। এখানে তোমাদের একটা জিনিস বলি, মেন্টররা কিন্তু এমন না যে তোমাদের ফ্রি সার্ভিস দিচ্ছে। মেন্টররা কিন্তু এই জন্য মানে ওদেরকে ইউনিভার্সিটি থেকে ফিনান্সিয়াল পে করা হয় ওদেরকে, মানে এটা ওদের একটা জবের মতো। সো মেন্টরদের থেকে তোমরা সর্বোচ্চ বলতে তোমাদের যা যা জানা সেগুলো জেনে নিতে পারবা। কারণ মেন্টররা এমন কিছু ব্যাপারও জানে যেগুলো হচ্ছে আমরা টিচাররা তোমাদের বলতে পারবো না, কারণ আমরা তো আর মানে ওই ব্যাপারগুলো করি নাই কখনো। আচ্ছা, তো এখন তোমাদের দুইটা নোটিশ আসছে, একটা মোস্ট প্রবাবলি এরকম ইএসএল মেকআপ পরীক্ষা। মেকআপ পরীক্ষা মানে হচ্ছে যে পরীক্ষা দেয় নাই কোনো কারণে, অসুস্থতা বা কোনো কারণে, সে হচ্ছে মেকআপ পরীক্ষা দিতে পারবে। তার সেক্ষেত্রে কোনো ধরনের পেমেন্ট করতে হবে না। আর কেউ যদি এরকম হয়ে থাকে যে পরীক্ষা দিছে কিন্তু 15 বা তার নিচে পাইছে, তাহলে তার ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট পরীক্ষা দেওয়ার একটা সুযোগ আছে, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে যে 1500 না 2500 টাকা জমা দিতে হয়। পার সাবজেক্টে 1500 স্যার। এরকম আর কি। স্যার এখন তো দেখা যায় যে অনলাইনে অনেকে পরীক্ষা দিতে সমস্যা হয়েছে না ইয়ার কারণে, তাইলে ওইটা কিভাবে করা হবে? সেহেতু বললাম, কেউ যদি পরীক্ষা না দিয়ে থাকে, না দেও তো একটা বিষয়, কিন্তু অনেক দেখা যায় আমি ইংলিশ পরীক্ষার সময় আমার ম্যামের নেটে সমস্যা ছিল, আমি 6 বার না 7 বার বের হয়ে গেছে নেট থেকে। ম্যামের নেটে সমস্যা হলে তো তোমার বেরোয়ার কথা না। জি স্যার, সবারই ম্যাক্সিমাম ছেলেদের এরকম হয়েছে। না না, ওইটা হইতে পারে জুমের সমস্যা, কিন্তু ম্যামের নেটের সমস্যা থাকার কারণে তো না বের আমি করে না, দেয়। যাই হোক একটা সমস্যা হয়েছে আর কি, তো ওই ক্ষেত্রে স্যার কিভাবে ইয়ে করবে সেটা তো আমি তো নেট থেকে বেরিয়ে যাইলে পরীক্ষা খারাপ হওয়ার তো কোনো ই নাই। পরীক্ষা খারাপ বলতে মানে একটা কোশ্চেনে অ্যান্সার করতেছে, হঠাৎ মানে ইয়ে গেল, বেড়ে গেল, তখন তো স্যার এটা মানে ম্যামও বুঝলো না আর স্টুডেন্টও ঠিক মতো বলতে তো পারলো না। তুমি আবার যখন জয়েন করছো তখন তো আমার ম্যাম ওই কোশ্চেন থেকে জিজ্ঞেস করছে, তাই না? তারপর আমারে বলছে যে মানে নাম্বার থেকে মেসেজ করে মানে কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য আর কি। আচ্ছা, আর ইংলিশ তো তোমাদের মানে এটা অপশনাল। না না, সেটা বললাম আর কি, হ্যাঁ যখন এই সেটাই। ধরনের সমস্যাগুলো হয় তখন স্যার এটা কিভাবে দেখা হবে সেটা বলুন। না, নর্মালি তো সবাই এই জিনিসটা খেয়াল করবে। হ্যাঁ, অনলাইনে এই জিনিসটা সবাই খেয়াল করে, কারণ কেউ যদি বের হয়ে যায় তারা আবার ওই কোশ্চেনটা আবার জিজ্ঞেস করে। So, বা ওই কোশ্চেন জিজ্ঞেস না করলেও হয়তো অন্য একটা কোশ্চেন জিজ্ঞেস করে, ওই কোশ্চেনটা তখন বাতিল হয়ে যায়। তো এরকম ব্যাপার আছে, তো এই জিনিসগুলো মেনটেন করে, এগুলো নিয়ে টেনশন করার কিছু নাই। আর এই হচ্ছে ব্যাপার। আর প্রি রেজিস্ট্রেশন মানে হচ্ছে যে তোমাদের দেখবে যে গতকাল রাতে ফেসবুক পেজে একটা কোর্স অফার দেওয়া হয়েছে, যে আগামী সেমিস্টারে তোমরা কি কি কোর্স করতে পারবা, তার একটা লিস্ট দেওয়া হয়েছে তোমাদের ব্যাচের জন্য। স্যার, তো দুইটা লিস্ট দিছে মনে হয়, প্রি রেজিস্ট্রেশনের একটা, তারপরে আবার আরেকটা দিছে। হ্যাঁ, ওখানে দুইটা লিস্ট আছে, একটা ডে ব্যাচে একটা ইভিনিং ব্যাচে। স্যার প্রি রেজিস্ট্রেশনে ঢুকলাম যে অনেকগুলা সাবজেক্ট, কিন্তু তারপর আবার ওই সেমিস্টার ওয়াইজ দিছে যে 4টা সাবজেক্ট করে। হ্যাঁ, সেমিস্টার ওয়াইজ। হ্যাঁ, অনেক মানে ও সব সাবজেক্ট থাকবে, সেগুলো সব তো তোমরা নিতে পারবে না। তো তুমি হচ্ছে ফার্স্টে দেখতে হবে ওই যে ওই কোর্স অফারে তোমার আগামী সেমিস্টারে কি কি কোর্স অফার। স্যার কয়টা কোর্স নেওয়া যায়? তোমাদের মনে একটা আছে যে সর্বনিম্ন 12 ক্রেডিট নিতে হবে আর সর্বোচ্চ 18 ক্রেডিট নিতে পারবে, এরকম একটা ব্যাপার আছে। আর স্বাভাবিক যেটা সেটা হচ্ছে যে কোর্স অফারে দেয়া থাকে, কিন্তু তুমি তোমার রেজাল্ট যদি ভালো হয় সেক্ষেত্রে তুমি বেশি নিতে পারো। আচ্ছা, সেটা হচ্ছে তোমার যে অ্যাডভাইজার থাকবে আগামী সেমিস্টারে, একজন নতুন, সেই অ্যাডভাইজারের কাজ থাকবে সেটা, সে তার সাথে কথা বলে তোমার ওটা চেঞ্জ আর এটা করতে কি হবে। এই সেমিস্টার শেষ হওয়ার আগে নিতে হবে নাকি? এই কোর্স এই সেমিস্টার শেষ হওয়ার আগে না। এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে তোমাদের একটু বোঝো। সেটা হচ্ছে ধরো তুমি আগামী সেমিস্টারে কোন কোন কোর্স নিবা, সে তো আর আমরা মানে আমাদের তো আগে থেকে জানতে হবে। ধরো কেউ ম্যাথের কোর্স বেড়ে গেল বা ফিজিক্সের কোর্স বেড়ে গেল বা ইংলিশের কোর্স বেড়ে গেল, তো সেক্ষেত্রে তো নতুন টিচার লাগতে পারে, সেটার একটা ক্যালকুলেশন করতে হয়।
কতগুলা সেকশন হবে, সেই সেকশনে ক্লাস কখন হবে, সেজন্য রুটিন করতে হবে। তো এই জিনিসের জন্য আমরা একটা প্রি এস্টিমেশন করি যে আগামী সেমিস্টারে কতগুলা স্টুডেন্ট আমার কন্টিনিউ করতেছে, তারা কোন কোন কোর্স নিতে চাচ্ছে। যেমন তোমাদের ক্লাসে স্টুডেন্ট আছে 20 জন, তোমরা ক্লাস করো হচ্ছে 12 জন, বুঝতে পারো নাই? হ্যাঁ হ্যাঁ বুঝছি। বাকি যে 8 জন স্টুডেন্ট আছে, ওরা যদি আগামী সেমিস্টারে না আসে, এখন ধরো ওদের জন্য আমি হিসাব করে টিচার নিয়ে রাখলাম, তো পরে দেখা গেল যে 2 জন টিচারের কোনো কোর্স নাই, ঠিক আছে? তো এই জিনিসগুলো হিসাব করতে হয় যে এই তোমরা যেমন 12 জন নিয়মিত ক্লাস করো, তার মানে কি তোমরা এই 12 জন আগামী সেমিস্টারে অবশ্যই করবা, কন্টিনিউ করবা। আর হয়তো 1 জন 2 জন চলে গেছে, তো এই ক্যালকুলেশন গুলো আমাদের আগে থেকে না বুঝলে আমরা হচ্ছে যে রুটিন করা, টিচার নিয়োগ দেওয়া, এইসব জিনিসগুলো করতে পারি না। তো সেই জন্য হচ্ছে যে তোমাদের ওই কোর্স এই প্রি রেজিস্ট্রেশনটা জরুরি। আর প্রি রেজিস্ট্রেশনটা করে রাখলে তোমার ফাইনালি যখন রেজিস্ট্রেশন করবা তখন রেজিস্ট্রেশনটা অনেক সহজ হয়ে যায়। বাস তুমি আসবা, জাস্ট তোমার সেকশন গুলো বসিয়ে দিলে তোমার রেজিস্ট্রেশন শেষ। তো তুমি যেটা করবা, তোমার কোর্স অফার দেখে দেখে যে যে কোর্স আছে সেই কোর্সগুলো ওই তোমাদের পোর্টাল থেকে সিলেক্ট করবা, সিলেক্ট করে কি করে রাখবা, ওই কয়টা কোর্স দিয়ে ওটা সাবমিট করে দিবা। মানে যেটা দেওয়া আছে স্যার ওইটা কি মানে নিতেই হবে মাস্ট নাকি? হ্যাঁ, যেগুলো দেয়া আছে ওগুলাই নিতে হবে, বা ওগুলোর মধ্যে থেকে নিতে হবে। ধরো হয়তো কোর্স দেয়া আছে 5টা, তুমি চাইলে 4টা নিতে পারবা। তোমার যদি এরকম মনে হয় যে না আমার প্রেশার হয়ে যাচ্ছে, আমি 4টা নিব, এরকম। আবার ধরো যার মনে হয় না আমি সবগুলাই নিব, সে সবগুলাই নিবে, সমস্যা নেই। স্যার এরকম হইলে ওই জায়গার আমার কোনো সাবজেক্ট ভালো লাগলো না, আমি ওইটা ছাড়া আরেকটা নিলাম, ওইটা আমি পরে নিব তাহলে? ওইটা ছাড়া তুমি আরেকটা অন্য আদার্স মানে রেজিস্ট্রেশনের যে সাবজেক্ট দেওয়া আছে ওই জায়গাতে একটু আচ্ছা, নিলাম। সেটা নিতে হইলে তোমার একেবারে অরিজিনাল রেজিস্ট্রেশন যখন হবে সেমিস্টার শেষে, তখন তোমার যে অ্যাডভাইজার যে থাকবে তার সাথে কথা বলে নিতে হবে। স্যার তাইলে যেগুলা দেওয়া এগুলা একটা নির্দিষ্টের মতো আর কি, যেগুলা মানে 4টা সাবজেক্ট দেওয়া আছে ওইটা। দেয়া তো স্যার অনেকগুলা, পোর্টালে তো দেখলাম যে অনেকগুলা না, পরে আরেকটা দিছে। তুমি হচ্ছে ওই যে কোর্স অফার দেখবা, ঠিক আছে? কোর্স কোর্স অফার অফার আছে দেখবা, অবশ্যই। সেখানে স্যার আরেকটা বিষয় হচ্ছে ল্যাবের তো আমরা কোনো ক্লাস পাই নাই, কিন্তু ওইটা কি আমাদের ল্যাবটা বুঝলাম না স্যার। তোমাদের ল্যাব তো আর হয় নাই, আগামী না সেমিস্টার থেকে শুরু হবে। তো সেটা শুরু হইতে দাও আগামী semester। এখন অনলাইনে ল্যাব করবে কিভাবে, আর অফলাইনে হলে তো সমস্যা। ল্যাব তো এই সেমিস্টারও হচ্ছে, ঠিক আছে, এত টেনশন নেওয়ার কিছু নাই। আগামী সেমিস্টার শুরু হোক, তখন সব বুঝতে পারবো যে কিভাবে কি হয়। আচ্ছা, তো এটা হচ্ছে একটা ব্যাপার। আর এই প্রি রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় পুরো ডিটেইল একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের ওই মেন্টররা দেখিয়ে দিবে। যদি দেখা না দেয় তাহলে আমাকে আমাকে বলতে পারো, বা চেয়ারম্যান স্যারকে বলতে পারো। স্যার আমাদের রেজাল্ট কি মানে দিয়ে মানে ভার্সিটি থেকে দিয়ে দিবে সবগুলো একসাথে নাকি সাবজেক্ট ওয়াইজ দিবে? সাবজেক্ট চয়েস দিবে, হ্যাঁ। স্যার আমাদের রেজাল্টটা কোথায়? আচ্ছা, আজকে ক্লাসটা শেষে দিয়ে দিব। ওকে। আচ্ছা দেখো, তো আমরা এখন পড়বো হচ্ছে যে একটা এনমোল পরিমাণ একটা পারফেক্ট গ্যাসের এনট্রপির পরিবর্তনটা আসলে কিভাবে হয়। ধরো তোমার কাছে একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের মধ্যে এনমোল পরিমাণ পারফেক্ট গ্যাস আছে। তো এখন তুমি কি করতে যাচ্ছ, এবং এনট্রপিটা মেজার করবা এই সিস্টেমে, এবং আমরা ধরে নিলাম যে এই সিস্টেমে যে প্রসেসটা মেইনটেইন হবে সেটা হচ্ছে এক ধরনের রিভার্সিবল প্রসেস। তো আমি ধরলাম যে এই সিস্টেমে বা সিস্টেম থেকে বা এখানে যে গ্যাস আছে সেখান থেকে জিকিউ পরিমাণ হিট ট্রান্সফার হয়েছে, জিকিউ পরিমাণ হিট ট্রান্সফার করছি আমি, যার কারণে আমার একটা কাজ হয়েছে, আমার হিট ট্রান্সফার হয়েছে ডিকিউ, যার কারণে একটা কাজ হয়েছে সেটা হচ্ছে ডিডব্লিউ, ঠিক আছে? আর যে পরিমাণ ইন্টারনাল এনার্জি পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে ডিইউ, ঠিক আছে? দ্য হিট ট্রান্সফার্ড অ্যাজ এনার্জি ট্রান্সফার্ড অ্যাজ হিট from this system is dq, আর যে পরিমাণ কাজ হয়েছে সেটা dw, আর যে পরিমাণ ইন্টারনাল এনার্জি পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে du। সো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা জানি কি dq সমান সমান du প্লাস dw।
তো আমরা আরেকটা জিনিস জানি যে DW সমান সমান কি, DW সমান সমান PdV। জি স্যার। ওকে, এখন দেখো আমরা একটু চিন্তা করি, যদি এই সিস্টেমের ভলিউমটা কনস্ট্যান্ট থাকে, আচ্ছা এই সিস্টেমের ভলিউম কনস্ট্যান্ট থাকে, তবে তখন তো আসলে স্যার কি হবে? ডিডব্লিউ হচ্ছে 0 স্যার। আচ্ছা তখন DW 0 হবে, হ্যাঁ সেটা ঠিক আছে। আচ্ছা তখন আমরা একটু সিপির কথা একটু চিন্তা করি। সিপি জিনিসটা, সিভি কি জিনিসটা কি ছিল? কনস্ট্যান্ট প্রেসার স্যার। হ্যাঁ, কনস্ট্যান্ট প্রেসারে মোলার স্পেসিফিক হিট কি ছিল? আচ্ছা সেখানে আমরা কি পড়ছিলাম? সেখানে পড়ছিলাম এইরকম যে কনস্ট্যান্ট প্রেসারে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা যদি 1 কেলভিন বাড়াইতে চাই, তাহলে আমার যে পরিমাণ তাপের দরকার হয় সেটা তাপমাত্রা ছিল সিভি। তাহলে এই ব্যাপারটা ছিল এরকম, সিভি সমান সমান টিকিউ, তাই ছিল না? 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা যদি আমরা 1 কেলভিন বাড়াই, তাহলে আমার যে পরিমাণ তাপের প্রয়োজন সেটা হচ্ছে সিভি। তো সিভি সমান সমান টিকিউ, ধরে নিলাম আমার ডিকিউ পরিমাণ তাপের পরিবর্তন হয়েছে, তাই না? এই জন্য ডিকিউ সমান সমান কি হবে? সিভি। এখন একটু চিন্তা করো, যদি আমার এইরকম হয়, আমার যে এই সিস্টেমে তার 1 মোল নাই, এই সিস্টেমে কত মোল আছে? n মোল আছে, তাই না? জি স্যার। তাহলে আমি এখানে একটা n দিয়ে গুণ দিয়ে দেই। 1 মোলের জন্য যদি এরকম হয়, তাহলে n মোলের জন্য কি হবে? একটু খেয়াল করো যে আমার ডিকিউটা হচ্ছে কি সিভি, তাই তো? যে 1 মোল এইটা ছিল হচ্ছে 1 মোল গ্যাস 1 কেলভিন তাপমাত্রা পরিবর্তনের জন্য। এখন এই ঘটনা আমার যদি এমন হয় যে n মোল পরিমাণের জন্য লাগবে, n মোলের জন্য, আর এখানে হচ্ছে ডিটি কেলভিন তাপমাত্রার জন্য, তাহলে আমি লিখতে পারি না ডিকিউ সমান সমান আমার সাথে কি হবে? n সিভি ডিটি। লিখতে পারি? জি স্যার। ঠিক আছে। আচ্ছা তার মানে কি, যে 1 মোলের জায়গায় যদি n মোল হয়, তাহলে কি হবে? আমার তাপের পরিমাণ কেমন লাগবে? বেশি লাগবে। তাহলে যে পরিমাণ বেশি লাগবে সেটা হচ্ছে সিবি n গুণ। আর যদি 1 কেলভিনের জায়গায় যদি আমার ডিটি কেলভিন লাগে, তাহলে কি সেটা আরো বেশি লাগবে? তাহলে সেখানে 1 এর জায়গায় আমার ডিটি দিয়ে গুণ হবে। তাহলে আলটিমেটলি আমার যে ডিকিউ যেটা লাগবে সেটা হবে কি n সিবি ডিটি। ওকে, আচ্ছা তো আমি এখন তাহলে যে এই সমীকরণটাতে 1 নম্বর সমীকরণে এটার মান বসিয়ে দেই। ডিকিউ এর মান কি হবে? n সিভি ডিটি ডিইউ। আর পিডিবির মান কি হবে? এই সিস্টেমের ভলিউম হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে পিডিবির মান কত হবে? 0। 0। তাহলে আমার ডিইউ এর মান কত আসলো? ডিইউ সমান সমান আসছে n সিভি ইবি ডিটি। তাহলে এটা আসলে আমার ডিইউ এর মান। ওকে, এখন আলটিমেটলি তাহলে আমি ডিইউ এর একটা মান পাইলাম, তারপর হচ্ছে পিডিবির একটা মান পাইছি। আচ্ছা এই যে এখানে পি এর একটা মান আমাদের দরকার, সেটা হচ্ছে কি, আমরা জানি পিবি সমান সমান এনআরটি, তাহলে পি সমান সমান কি আসবে? এনআরটি ডিভাইডেড বাই ভি। ভি। ওকে, তাহলে এই যে এই দুইটা মান আমরা হচ্ছে 1 নম্বর সমীকরণে আবার বসাবো। যদি বসাই তখন কি হবে? ডিকিউ সমান সমান ডিইউ প্লাস পিডিভি। তো আমরা যদি মানগুলা বসাই, ডিইউ সমান সমান কি হবে? n সিভি ডিটি
আর পিজিবির জায়গায় পি এর জায়গায় বসবে এনআরজি বাই ভি আর হচ্ছে জিভি। ঠিক আছে, তো এখানে আমি মান বসাইলাম। এখন দেখো আমি আসলে এনট্রপি বের করতে যাচ্ছি। তো এনট্রপি সমান সমান আমরা কি জানি? এনট্রপি মান হচ্ছে ডিএস, সেটা হচ্ছে ডি কিউ বাই টি। তো আমি এই সমীকরণের উভয় পক্ষে যদি টি দ্বারা ভাগ করে দেই তাহলে তোমার এনট্রপি চলে আসবে। তাহলে এই সমীকরণ উভয় পাশে আমরা টি দ্বারা ভাগ করে দিই সব জায়গাতে। ডি কিউ বাই টি এন সিভি ডিটি বাই টি প্লাস এন আর ঠিক আছে। তাহলে এই টি টি বাদ দেওয়া যাচ্ছে, তাহলে থাকবে কি ডি কিউ বাই টি এন সিভি ডিটি বাই টি প্লাস এন আর ডিভি বাই ভি। ঠিক আছে, আচ্ছা, তো এই জিনিসটা আসে জি কিউ বাই টি সমান সমান এন সিভি ডিটি বাই টি প্লাস এন আর ডিভি বাই ভি। এই জিনিসটা আমরা ফাইনালি পাইলাম। তো আমরা এখন কি করতে পারি? লিমিট বসিয়ে দিতে পারি। লিমিট বসিয়ে দিলে আমাদের মানে জিনিসটা সুন্দর হবে। যদি আমরা লিমিট বসাই তখন কি হবে? ডি কিউ বাই টি, এখানে ভেরিয়েবল হচ্ছে কিউ, তাহলে লিমিট হবে কি কিউ ওয়ান থেকে কিউ টু পর্যন্ত সমান সমান এন সিভি ডিটি বাই টি ডিটি বাই টি, তার লিমিট হবে টি ওয়ান থেকে টি টু পর্যন্ত এন আর ডিবি বাই ভি ডিভি বাই ভি, এটা হবে ভি ওয়ান থেকে ভি টু পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা, এ পর্যন্ত ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, এখন ডিএস ডি কিউ বাই টি এটা মানে কি? ডি কিউ বাই টি মানে হচ্ছে এস, এন্ট্রপি। ঠিক আছে, এটা মানে হচ্ছে কি এস, তাই না? বা ডিএস, বা এটাকে আমরা নরমালি এস বলতে পারি। ডি কিউ বাই টি এটা হচ্ছে এস। তো আমাদের একটা লিমিট বসাবে, লিমিট বসবে কি কি? একবার বসবে কিউ ওয়ান, একবার বসবে কিউ টু, এন সিভি ডিটি বাই টি। এটাকে ইন্টিগ্রেট করলে কি হয় বলতে পারবা? তোমরা তো মানে ক্যালকুলাস পর্যন্ত গেছো, তাই না? ম্যাথে ক্যালকুলাস পড়াচ্ছে না? জি স্যার। ইন্টিগ্রেশনে গেছে? ইন্টিগ্রেশন করায় না এখনো, ডিফারেন্সিয়েশনে পার্শিয়াল। ডিএস বাই এস এটাকে ইন্টিগ্রেট করলে কি হয়? স্যার এটা টি টু মাইনাস টি ওয়ান হবে। সরি, কি বললা? টি টু মাইনাস টি ওয়ান। টি টু মাইনাস টি ওয়ান না, সেটা তো হবে, মানে এইটাকে ইন্টিগ্রেট করলে কি হবে? ডিটি বাই টি কে? টি হবে তো না না, এটা হচ্ছে ওয়ান হবে স্যার। লন। হ্যাঁ লন ওয়ান, তাই না? জি স্যার। দেখো লন এক্স কে ডিফারেন্সিয়েশন করো, ইন্টিগ্রেশন মানে কি? ডিফারেন্সিয়েশনের উল্টা, তাই না? জি স্যার। আচ্ছা, লন এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করো তখন কি হবে? 1/x। 1/x 1/x। হ্যাঁ, ln x কে ডিফারেন্সিয়েশন করলে 1/x, তাহলে যদি 1/x হয় তাহলে 1/x কে যদি তুমি ইন্টিগ্রেট করো তো dx একটা থাকবেই, তাহলে এই পাশে কি হবে? ln x হবে না? জি স্যার, ঠিক আছে। জি স্যার। ওকে, তো এটা হবে ln টি। t, তাহলে একবার t1 t2, আর এটা আগের মত, তাইলে এটাও কি হবে? ln v, লন ভি তাহলে হবে v1 ভি টু। v2। তাহলে এখানে একবার q আর একবার যদি s q1 যদি একবার বসানো হয়, একবার যদি q2 বসানো হয়, তাহলে স্বাভাবিকভাবে একবার হবে s2, একবার হবে s1, এটা হবে ncv, একবার হবে ln t2
মাইনাস লন T1 মাইনাস লন T1 এটা হবে nr ln v2 minus ln v1 so del s সমান সমান হবে ncv ln t2 by t1 plus nr ln v2 by v1 ঠিক আছে সো এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড এক্সপ্রেশন ফর চেঞ্জ ইন এনট্রপি তার মানে কোন একটা সিস্টেমের ভলিউমে টেম্পারেচারের পরিবর্তন আর ভলিউমের পরিবর্তন যদি দেওয়া থাকে তাহলে ওই সিস্টেমের এনট্রপির কি পরিবর্তন সেটা আমরা সহজে বের করে ফেলতে পারবো বুঝতে পারছো জি স্যার। জি স্যার। কারো কনফিউশন আছে না স্যার। দেখো তো এই ম্যাথটা করতে পারবা কিনা So step is calculate the increase in entropy of 2 gram of oxygen when its temperature is raised from 20 degrees Celsius to 100 degrees Celsius and its volume is doubled. এই যে আমরা এখন যে ফর্মুলাটা পড়লাম সেই ফর্মুলা দিয়ে এই ম্যাথটা হবে মানে আমাদের ডেল এস এর মান বের করতে হবে তো এখানে টি1 এর মান কত T1 এর মান হচ্ছে যে স্যার 293 কেলভিন 293 কেলভিন আর টি2 T2 হচ্ছে যে 373 কেলভিন 73 কেলভিন 373। আচ্ছা v1 স্যার V1 incremental 2 gram of temperature volume double ভলিউম কত স্যার V1 কি 1 নাকি আর V2 2 ডাবল দিছে ধরো v1 কে v ধরো V1 কে V ধরলে ওইটা তাহলে 2V আর v2 হবে 2v 2V তাহলে 1 1 কাটা যাবে VV কাটা যাবে তারপর হাফ থাকবে স্যার আচ্ছা ওকে গেল তাহলে ln t1 t2 মান পাইছো v1 v2 মান আর পাইছো সিবির মানও দেওয়া আছে স্যার হ্যাঁ সিবি এর মানও দেয়া আছে আর এর মানও দেয়া আছে আর মানে তাহলে তো হইছে এখন n এর মান কত এটা বের করতে হবে স্যার এর মান কি ধরে নিতে হবে নাকি স্যার নাকি এই দিক থেকে বের করতে হবে n হচ্ছে কি n হচ্ছে pv সমান সমান n আর t এখানে n কি ওহো হো n হচ্ছে তোমার কত মোল এর মূল সংখ্যা স্যার মূল সংখ্যা কিভাবে বের করে n মানে হচ্ছে পারমাণবিক ভর থেকে স্যার বের করা যাবে আর এটা দাও অক্সিজেন দেওয়া আছে স্যার ওই জায়গায় 16 তাইলে কত হয় মানে স্যার মোল সংখ্যা স্যার বড় আণবিক ভর দিতে হবে না হ্যাঁ ভর বাই আণবিক ভর এখানে 2 গ্রাম ভর আছে আণবিক ভর হচ্ছে কত 16 স্যার 16 দিয়ে আবার 8 হবে স্যার তাহলে এটা 1/8 1/8 হবে স্যার 1/8 হচ্ছে n তাহলে বাকিটা তো পারবা তাই না জি স্যার জি স্যার এখন তো জি স্যার এখন ইজি সবই তো বোঝাই দিলেন স্যার এই জিনিসগুলো কিন্তু অনেক সময় চেঞ্জ থাকবে অক্সিজেনের জায়গায় নাইট্রোজেন থাকতে পারে বা এরকম অন্য কোনো গ্যাস থাকতে পারে তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে ভলিউম ডাবলের জায়গায় এরকম হইতে পারে যে ভলিউম চেঞ্জ হয় নাই তখন কি হবে
আর ভলিউম চেঞ্জ না হইলে স্যার এটা 1 হয়ে যায়, v1 বাই v2। V2 হ্যাঁ হবে স্যার। হ্যাঁ, লন 1 এর মান কত? লন 1 এর মান স্যার কত, 2.3 নাকি স্যার লন 1? লন 1 হচ্ছে 0, তাই না? জি 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 জি, স্যার। স্যার লগ আর লনের ভিতরে একটা পার্থক্য আছে, আমরা তো লগের মান জানি 0, লন ওইটাও 0ই হয়। লগ হচ্ছে, লগের বেস হচ্ছে তোমার 10, আর লগের বেস যখন ই হয় তখন সেটা হয় লন। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ম্যাথটা তোমরা পারবা আমি বিশ্বাস। ওকে, তাহলে এই টাইপের ম্যাথ কিন্তু পরীক্ষায় আসতে পারে। জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে আমরা একটা সংজ্ঞা পড়বো, সেটা হচ্ছে ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার, প্রাণীর তৈলবিন্দু। এটা আসলে কি? একটা পয়েন্ট আছে, যে পয়েন্টে একটা নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে পানি একই সাথে 3 অবস্থায় থাকতে পারে, সেটাকে বলা হয় ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার। একটা নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে, একটা নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে পানি একই সাথে 3 অবস্থায় থাকতে পারে, ওইটাকে বলা হয় ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার। পানি একই সাথে কঠিন, তরল এবং বায়বীয় এই 3 বায়বীয় অবস্থায় অবস্থা থাকে। থাকতে পারে, ওইটাকে বলা হয় ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার। এবং সেই পয়েন্টটা হচ্ছে কত? 0.01 ডিগ্রি সেলসিয়াস। ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার কত পানির? সেক্ষেত্রে এটা হচ্ছে 0.01 ডিগ্রি সেলসিয়াস বা 273.16 কেলভিন বা 32 ডিগ্রি ফারেনহাইট, 32.01 ডিগ্রি ফারেনহাইট। আর প্রেসারটা কত? প্রেসারটা হচ্ছে 4.58 মিলিমিটার মার্কারি, 4.58 মিলিমিটার মার্কারি। ঠিক আছে, তাহলে দ্যাট মিনস হচ্ছে 4.58 মিলিমিটার মার্কারি পারদ চাপে 0.01 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি হয়, তাহলে পানি ওই একই 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 সাথে কঠিনতর এবং বায়বীয় 3 অবস্থায় থাকতে পারে। এই জন্য এই পয়েন্টটাকে 4.58 মিলিমিটার মার্কারি তাপমাত্রা আর 0.01 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে বলা হয় ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার। তোমরা যখন এই যে ফ্রিজের ডিপ ফ্রিজের ডালা খুলো, তখন দেখবা যে একই সাথে সেখানে বায়বীয় পদার্থ আছে, পানিও আছে, আর বরফ পানিও আছে। আছে বরফ আছে, জি স্যার। ঠিক আছে, তো এরকম পয়েন্ট কাকে বলা হয়? ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার। আচ্ছা, তো তোমাদের আমি একটা ইসের কথা বলছিলাম, ওই প্রেজেন্টেশনের কথা বলছিলাম। তো প্রেজেন্টেশনটা কবে দিতে পারবা? বলো তো। স্যার টাইম দিয়ে দেন। স্যার একটু সময় যাক স্যার, এত তাড়াতাড়ি? বেশি সময় তো নাই। তোমাদের আর কতগুলো ক্লাস হবে? আজকে ক্লাসটা তো হয়ে গেল, এরপরে হচ্ছে 10 তারিখ। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা। স্যার আমাদের কয় তারিখ পর্যন্ত ক্লাস হবে? 10টা। তোমাদের আর 10টা ক্লাস হবে। 10টা ক্লাস হলে অনেক। তো ফাইনাল পরীক্ষা কত তারিখ হতে পারে? ফাইনাল পরীক্ষা মেবি 10টা না 9টা ক্লাস হবে। ফাইনাল পরীক্ষাটা মেবি হচ্ছে ডিসেম্বরের 13 তারিখ, সরি জানুয়ারি 13 তারিখ। আচ্ছা, আমরা আপাতত একটা ডেট দিয়ে রাখি, সেটাতে হয়তো আমরা এইটা করব, সেটা হচ্ছে স্যার এর পরের সপ্তাহে দেন স্যার। 18 তারিখ শুক্রবার। আচ্ছা, 18 তারিখ কোন আমাদের কনফারেন্স কিনা একটু দাঁড়াও দেখে নিই।
আচ্ছা 19 আর 20। আচ্ছা, তো 18 তারিখ কি তোমরা টাইম দিতে পারবা? স্যার এর পরে দেন স্যার। জি স্যার পারবো। 18 তারিখ মানে আরো 10 দিন আছে, হ্যাঁ, স্যার। ঠিক আছে। আর স্যার আমার প্রেজেন্টেশনটা স্যার কোন টপিকে দিব স্যার? প্রেজেন্টেশন তোমরা ওই যে এর আগে একবার বলছিলাম ওই টপিকটাকে দিবা, যে আচ্ছা এই কথাগুলো রেকর্ড করার দরকার নাই। মানে এখানে যে প্রেজেন্টেশনটা করা হয়েছে সেটা মানে খুব হাই লেভেলের প্রেজেন্টেশন হয়েছে। হাই লেভেলে বলতে প্রেজেন্টেশনের কাজটা খুব হাই লেভেলের হয়েছে। তো এত হাই লেভেলের কাজ যে করতে হবে এরকম কোনো নেসেসারি নাই, বাট নর্মাল প্রেজেন্টেশন স্লাইড করলেও হবে। স্যার এটা তো পারতে হবে আমাদের, আমরা তো এত অভিজ্ঞতা নাই। কিন্তু শেখার জন্যই তো করতে হবে, ঠিক আছে। ধরো তুমি যে জি স্যার, জি স্যার, লোক আস্তে আছে, আস্তে। হ্যাঁ তার নামটা লিখলা, সে কই কি আছে লিখলা, তারপরে প্যারেন্টস কে, ফ্যামিলিতে মানে ভাই বোন কতজন, তার ফ্যামিলিতে আর কে কে আছে এগুলো লিখতে পারো। তারপর তার মানে নর্মাল তার যে রিসার্চের কাজ সেটা কিসের উপর ডিপেন্ড করে সেটা লিখতে পারো। প্রাইমারি স্কুল কোথায়, বিএসসি এমএসসি কোথায়, পিএইচডি কোথায়, জিনিসগুলো লিখে দিতে পারো। তারপর সে কি কি অ্যাওয়ার্ড পাইছে সেগুলো দিতে পারো, ঠিক আছে। তারপরে গুগল স্কলারে গেলে প্রত্যেকটা সায়েন্টিস্টেরই এরকম একটা পাবা, একটা অ্যাকাউন্ট পাবা। তো সেই অ্যাকাউন্টের একটা ছবি দিতে পারো, ঠিক আছে। ভিডিও তারপরে করে দিতে হইব। না না, তুমি এরকম যদি তুমি করো একটা পাওয়ার পয়েন্ট তৈরি করো, সেটা স্যার এটা আরেকটা কথা জানার ছিল যে এটা তো মানে পাওয়ার পয়েন্টের মাধ্যমে করা যাবে, কিন্তু আরেকটা হচ্ছে যে যে সাউন্ডটা, ঠিক আছে, ওইটা কি বলতে হবে নাকি এভাবে দিলেই হবে সাউন্ড ছাড়া? তোমরা সিম্পলি একটা কাজ করতে পারো, এই পাওয়ার পয়েন্টটা নিজে নিজে জমে ঢুকবা, নিজে নিজে জমে ঢুকে একটা নর্মাল একটা মিটিং ক্রিয়েট করবা। মিটিং ক্রিয়েট করতে হবে না, ডিরেক্ট জমে ঢুকে যাবা। জমে ঢুকে গিয়ে এই পাওয়ার পয়েন্টটা তোমরা চালাবা, আর হচ্ছে করবা কি বলে এই নিজে নিজে প্রেজেন্ট করবা, মানে নিজেই বলবা যে হ্যাঁ আমি এইটা বলতে যাচ্ছি, এটা বলতে যাচ্ছি, ওইটা রেকর্ড করে রাখবা, ওইটাই পরে আমাকে পাঠিয়ে দিবা, তাইলেই হবে। বুঝতে পারছো ব্যাপারটা আমি কি বলেছি? স্যার হ্যাঁ। হ্যালো তো তারপরে স্যার, এবার ওনার টেক্সট বুক আমরা কি কি আছে, আচ্ছা তো আমি শেষ করি তারপরে। হ্যাঁ, টেক্সট বুক কি কি আছে সেগুলো দিতে পারো। তারপরে কোথায় কোথায় উনি জব করছে, ওনার এক্সপিরিয়েন্স কি কি সেগুলো দিতে পারো, ঠিক আছে। এভাবে দিয়ে জাস্ট করে দেবা। আরো যদি ওনার কোনো এক্সপিরিয়েন্স থাকে বা পজিশন থাকে সেগুলো দিবা। খুব বেশি যে বড় হইতে হবে তা না। এটা কিন্তু দেখো কয়টা স্লাইড হয়েছে সব মিলে, অ্যানিমেশন সহ 15টা স্লাইড হয়েছে। স্যার কয়জনের ডিটেলস দিত? কয়জন বলতে তুমি একজনের, যে একজন একজনের। একজনে। হ্যাঁ বলো, এখন বলো। স্যার হুম। আমাদেরকে কি স্যার প্রশ্ন করবেন না এভাবে ভিডিও রেকর্ড করে দিতে হইবে, সাবমিট করতে হইবে? তুমি আমার কাছে মনে হয় কি, তোমরা যদি ভিডিও রেকর্ড করে দাও তাহলে আমাদের তাহলে একটা ক্লাসের সময় লাগে না, মানে একটা ক্লাস এমনিতেই মানে একটা প্রেজেন্টেশন নিতে প্রায় অবশ্য তোমরা 8 জন তো এক ক্লাসে হয়ে যাবে। আচ্ছা সমস্যা নাই, তোমরা করো, ভিডিও দিতে হবে না, তোমরা পাওয়ার পয়েন্ট তৈরি করো, সেটাকে আমরা ওই ক্লাসের ওটাকে আমরা দরকার হলে ভিডিও করে ফেলবো, সমস্যা নেই। স্যার কেউ দিতে চাইলে just কি দিতে চাইলে? এই যে মানে আগে যে যেরকম বলছেন ওরকম। হ্যাঁ কেউ দিতে চাইলে দিতে পারবে, সমস্যা নেই, ঠিক আছে। আর ধরো কেউ যদি হচ্ছে ভিডিও দিতে চাই তো ক্লাসে আমরা ওই ভিডিওটাই দেখলাম, আর কেউ যদি হচ্ছে প্রেজেন্টেশন করতে চাই সে প্রেজেন্টেশন করলো, সমস্যা নেই। আচ্ছা তো আমি যে লিস্টটা দিয়ে দিব নি, এখানে মনে হয় 25 জনের লিস্টে আছে, 26 জনের লিস্টে আছে। তো এখান থেকে তোমরা নামগুলো পেয়ে যাবা। আর এখানে সায়েন্টিস্টের নাম কেমন থাকে সেটা হচ্ছে আগে মেইন অংশ থাকে, পরে হচ্ছে পরে অংশ থাকে। যেমন এই ওনার নাম হচ্ছে এ এ মামুন, তো মামুনটা আগে থাকে, পরে গিয়ে এ এ থাকে। তো ওনার নাম হচ্ছে মোহাম্মদ ইউনুস। তারপর জন ডি ক্লেমেন্স, যেহেতু উনি আসলে ফরেইনার, বাংলাদেশে কাজ করে, তো ওনারটা তোমরা নাও করতে পারো।
উনি হচ্ছে মুস্তাফিজুর রহমান, এমডি আনোয়ার হোসেন, সায়েদ সাদ আন্দালি, মানে পরে আমাদের বছর আগে। গ্রিনে তো কেউ নাই। না, গ্রিনের এখনো কেউ নাই, এখনো ওই পর্যায়ে কেউ যায়নি। গণ তো বিশ্ববিদ্যালয় আছে। হ্যাঁ, গণবিশ্ববিদ্যালয় আছে। গণবিশ্ববিদ্যালয় আসলে রিসার্চের কাজ ভালো হয়। তো তোমরা এই যে এই জিনিসগুলা খুঁজলে পেয়ে যাবে। যেমন মামুন সাহেব তো অনেক প্রোফাইল পাবা অনলাইনে। তারপরে যে সেন্টার ফর ডায়ারিয়ালজি, ICTTRB যেটা, এটা সম্পর্কে ইনফরমেশন পাবা। তারপরে আনোয়ার হোসেন, ওনার ইনফরমেশন পাবা। সায়েদ সাদ আন্দালি ব্র্যাকের ওয়েবসাইটে গেলেই পাবা। তারপরে আরেকজন আছে যে কি যেন নাম, ফেরদৌসি কাদরি, উনি কোথায়? ICTTRB, এই যে ফেরদৌসি কাদরি, উনি খুব রিনাউন্ড সায়েন্টিস্ট, ওনার সম্পর্কেও পাবা। ঠিক আছে। তো আমার মনে হয় এগুলো একটু খুঁজে তোমরা ফার্স্টে ওই ওদের ইউনিভার্সিটিতে খোঁজার চেষ্টা করবা, তারপরে উইকিপিডিয়াতে সার্চ দিবা বা গুগলে সার্চ দিবা, গুগল স্কলারে সার্চ দিবা। গুগল স্কলারে সার্চ দিলে ওনাদের অ্যাকাউন্ট পাবা। গুগল স্কলার হচ্ছে যে, তোর এই লিস্টটা পাঠিয়ে দিও। হ্যাঁ এই লিস্টটা আমি দিয়ে দেবো, ক্লাসরুমে দিয়ে দেবো। আর তোমাদের ভালো হয় যদি এরকম করো যে একজনের নামেই সবাই না করে প্রত্যেকে আলাদা আলাদা পার্সনে। জি স্যার। ওকে স্যার, ওকে স্যার। এটা তোমরা রোল, নিজেরা রোল স্যার, রোল ওয়াইজ সিরিয়াল নাম্বার দিয়ে দিলে ওইটা সবচেয়ে বেটার। তো ধরে নাও যে এইটাই স্যার রোল। আমরা না, ঠিক ওটা আছে? আমরা স্যার আমরা কয়জন চেষ্টা করার সায়েন্টিস্টের কাজ চেষ্টা করবো করব। স্যার? একজন হ্যাঁ, প্রত্যেকে স্যার, একজন করে। একজন করে। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, তোমরা ধরে নাও যে ওখানে যে লিস্ট আছে ওই লিস্টই হচ্ছে রোল। 1 নাম্বারে যে আছে সে 1 রোল, যে 2 নাম্বার আছে 2 রোল। তাহলে ওই লিস্ট বরাবরই তোমরা করো। ওকে স্যার।